পক্ষগুলা এক একটা উপযুক্ত শিরোনামের মাধ্যমে একই জাতীয় লেনদেনগুলিকে শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের যে নির্ধারিত যে কাজ রয়েছে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টে তোমরা লিখতেছো, পাশাপাশি তোমরা তোমাদের লেখাপড়া তোমরা চালিয়ে যাচ্ছ। আসো আজকে আমরা ক্লাসে ফিরে যাই। তোমাদের হয়তো খেয়াল আছে যে আমি এর আগে যেই আলোচনাটা করেছিলাম সেটা হলো আমাদের হিসাব বিজ্ঞানের মূলধন এবং মুনাফাজাত লেনদেনের উপরে। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো হিসাব। এই হিসাব নিয়ে আমি আলোচনা করব। এই তোমরা আমার ক্লাস দেখার সাথে সাথে আশা করি তোমরা তোমাদের খাতা এবং কলম নিয়ে তোমরা বসবে। আমি যা বলি সেটা নোট করার চেষ্টা করবে এবং নোট করার তোমরা চেষ্টা করে দেখো, তাহলে তোমরা যে বিষয়টা মনে রাখতে পারবে ইনশাআল্লাহ। আসো আমরা আজকে যে বিষয়টা আলাপ করব সেটা হলো হিসাব। হিসাব, এই হিসাব শব্দটি আমাদের তোমরা যারা আছো সকলে কিন্তু এই হিসাব শব্দটির সাথে পরিচিত। সময়ে অসময়ে বন্ধু বান্ধবের সাথে তোমরা কিন্তু এই হিসাব শব্দটি কিন্তু তোমরা ব্যবহার করো। তারপরেও যে আমাদের যেই ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাবের সংজ্ঞাটা একটু ভিন্ন ধরনের। তাহলে আমরা আসো যে হিসাব বলতে আমরা আসলে কি বুঝি। যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত অসংখ্য লেনদেন সংগঠিত হয়ে থাকে। এই লেনদেনের দ্বারা কি হয়, আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে বা আর্থিক অবস্থার উপরে একটা প্রভাব বিস্তার করে। এখানে দেখা যাইতেছে যে লেনদেনের ফলে আয়ের বৃদ্ধি করতে পারে বা হ্রাস হতে পারে, ব্যয়ের হ্রাস বৃদ্ধি হতে পারে, সম্পদের হ্রাস বৃদ্ধি হতে পারে, দায়ের হ্রাস বৃদ্ধি হতে পারে, মালিকানার সাথে হ্রাস বৃদ্ধি হতে পারে। এই যে লেনদেনের ফলে যেই আমাদের প্রতিষ্ঠানের উপরে যেই প্রভাবটা পড়ে সেগুলো নিয়েই কিন্তু আমাদের এই হিসাবের কাজ করে। তাহলে হিসাব বলতে আমরা কি বুঝি, যে ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেন সংগঠিত হয়, এই লেনদেনের দ্বারা যে বিভিন্ন খাতগুলি রয়েছে সেই খাতগুলিকে একটি উপযুক্ত শিরোনামের মাধ্যমে এবং হিসাব বিজ্ঞানের নীতির আলোকে একটি ছকের মাধ্যমে স্থায়ীভাবে রাখার ব্যবস্থাটাই হয়েছে কিন্তু হিসাব। হিসাব আমরা যদি আবারও বলতে যাই, তাহলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে যে সমস্ত লেনদেন সংগঠিত হয় সেই লেনদেনগুলোর ভিতরে যে সমস্ত পক্ষগুলো থাকে, এই পক্ষগুলার এক একটা উপযুক্ত শিরোনামের মাধ্যমে একই জাতীয় লেনদেনগুলিকে একটি উপযুক্ত একটি বিবরণী ছকের মাধ্যমে দুই তরফা দাখিলার নিয়ম অনুসারে যদি স্থায়ীভাবে আমরা লিপিবদ্ধ করি তাহলে এটি হলো হিসাব। আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানের যে মুখ্য যে উদ্দেশ্য সেটা হলো যে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ করা। তাহলে এই আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা যদি নিরূপণ করতে যায় তাহলে দেখা যায় যে আমাদের যে সমস্ত লেনদেনগুলো এই ব্যবসা প্রতিষ্ঠানে সংগঠিত হয়েছে এই লেনদেনগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এই লেনদেনগুলো
যেমন আয় প্রতিষ্ঠানের লেনদেনের ফলে আয় এবং ব্যয় হ্রাস বৃদ্ধি করতে পারে, আমি আগেও বলেছি, এবং সম্পদ এবং দায়েরও পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনগুলো একটা উপযুক্ত শিরোনামের মাধ্যমে, একটা নির্দিষ্ট ছকের মাধ্যমে যদি আমরা স্থায়ীভাবে এই প্রভাব খাতের যে লেনদেনগুলো এগুলো যদি আমরা সংরক্ষণ করি এবং একটি নির্দিষ্ট সময়ের পরে আমরা এর অতীত নির্ণয় করি, তাহলে সেটাই কিন্তু আসলে হিসাব। এই হলো আমাদের হিসাবের মোটামুটি একটা ধারণা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসো যে আসলে আমাদের যে হিসাব, এই হিসাবটা দুইটা ছকের মাধ্যমে কিন্তু রাখা হয়। হিসাব দুটা ছকগুলো কি কি? একটা হলো টি ছক, একটা হলো টি ছক, আরেকটা হলো চলমান জের ছক। চলমান এই টি আমাদের সনাতন পদ্ধতি বলা চলে, এবং এই টি ছকটা কিন্তু আমাদের যারা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রয়েছে তাদের কাছে কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি এই ছক হলো টি ছক। তার পাশাপাশি এই আধুনিক যুগে এসে আধুনিকভাবে যে হিসাব সংরক্ষণের জন্য নতুন একটা পদ্ধতি বের করা হয়েছে, সেটাকে বলা হয় চলমান জের ছক। এখন আসো আমরা এই টি ছক এবং চলমান জের ছক এটা রূপটা কিভাবে এই দুটো ছক আলাদা আলাদা দেখায় সেটা আমি এখন তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি। তোমরা একটু খেয়াল করে দেখো যে টি ছক এবং চলমান জের ছক এটা রূপটা কিরকম, এবং এটার সাথে সাথে আমরা এর দুটো ছকের যে আসলে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা আগে টি ছকটা দেখি। টি ছক আমি হাত দিয়ে করতেছি। এখানে একটা প্রথমে থাকতে হিসাবের শিরোনাম, এরপরে হিসাবের কোড নাম। এই ছকের যে রূপটা আমরা দেখি কিরকম হতে পারে। তোমরা দেখো আমি হাত দিয়ে মোটামুটি এঁকে দেখাচ্ছি, দাগটা সোজা হতেও পারে। এই ছকের দুটো অংশে বিভক্ত, একটা হলো ডেবিট আর একটা হলো ক্রেডিট। এরপরে এটা হচ্ছে তারিখ, বিবরণ, আমি লিখে দেখাচ্ছি। তোমরা একটু খেয়াল করে দেখো, এটা হলো তারিখ, বিবরণ, এটা হলো জাবেদা পৃষ্ঠা, এটা হলো টাকা। একই ক্রেডিট পাশে একই লেখা আছে বিবরণ, জাবেদা পৃষ্ঠা,
টাকা। দেখো তোমরা একটু খেয়াল করে যে তির্যক হলো, তির্যকের একটা রূপ হলো, এটা সবটা দুটো অংশে বিভক্ত, একটা হলো ডেবিট, একটা হলো ক্রেডিট। ডেবিট দিকে তারিখ রয়েছে, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, টাকা। ক্রেডিট পাশেও তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, টাকা। এখন দেখি আমরা যে চলমান যে ছকের রূপটা কিরকম। চলমান যে ছক, এটা একটু দেখো খেয়াল করে। এখানেও হিসাবের শিরোনাম থাকবে, হিসাবের একটা শিরোনাম থাকবে। শিরোনামটা আসলে বেতন হিসাব হতে পারে, নগদান হিসাব হতে পারে, মজুরি হিসাব হতে পারে, এগুলো হলো শিরোনাম। তাহলে আমরা দেখি চলমান যে ছকের কি রকম। একটু খেয়াল করে দেখো তোমরা। দাগটা হয়তো একটু বাঁকাও যেতে পারে। এখানে ভাগ করে দেখাচ্ছি, তারপরে আমি একটা আলোচনা করব। আমি আগে এঁকে নিই। এটা হলো তারিখ, এটা হলো বিবরণ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, টাকাও লিখতে পারো এখানে। এখানে হলো উদ্ধৃত, অবলিক যে, ডেবিট, ক্রেডিট। এখানে টাকাও লিখতে পারো। এখন দেখো তোমরা একটু খেয়াল করে দেখো যে টি ছক, আমরা এখন দেখো টি ছকের এবং চলমান যে ছকের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো আমরা এই ছক দেখে কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তোমরা দেখো টি ছকের বৈশিষ্ট্যগুলোকে উপযুক্ত একটা শিরোনাম থাকবে, উপযুক্ত একটা হিসাবে শিরোনাম থাকবে। এখানে আরেকটা জিনিস দেখে নেই, হিসাবে কোড নম্বর। তাইলে আসো যে হিসাবের উপযুক্ত একটা শিরোনাম থাকবে, হিসাবের কোড নম্বর থাকবে। এই চলমান টি ছকের পুরো ছকটাকে দুটো অংশে বিভক্ত। টি ছকের আরেকটা বৈশিষ্ট্য হলো দুটো অংশে বিভক্ত, একটা হলো ডেবিট, আরেকটা হলো ক্রেডিট। তাহলে ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে চারটি করে, ডেবিট পাশে চারটি এবং ক্রেডিট পাশে চারটি, এই উভয় দিকে চারটি করে মোট 8টি কলম থাকবে। এটা হলো টি ছকের আরেকটি বৈশিষ্ট্য। টি ছকের আরেকটা বৈশিষ্ট্য দেখো যে টি ছকের কিন্তু টাকার ঘর কিন্তু দুটো, একটা ডেবিট পাশে, একটা ক্রেডিট পাশে। টি ছকের আরেকটি বৈশিষ্ট্য হলো একটি নির্দিষ্ট সময়ের পরে তার উদ্ধৃত বা ব্যালেন্স নির্ণয় করা। এই হলো মোটামুটি আমাদের টি ছকের বৈশিষ্ট্য। এখন আসো চলমান যে ছকের বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব। চলমান বৈশিষ্ট্যের কিন্তু হিসাবের একটা শিরোনাম থাকবে, হিসাবের কোড নম্বর থাকবে,
এখানে আরেকটা জিনিস দেখো যে চলমান যে জের ছক, এই চলমান জের ছকের ভিতরে তার যে ছকটা আছে সেখানে মোট গড় থাকে কয়টা? তুমি দেখো, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে চলমান জের ছকের মোট ঘরের সংখ্যা হলো 60টি। এর ভিতরে আরেকটা জিনিস দেখো, চলমান জের ছকের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হলো ডেবিট এবং ক্রেডিট ঘর কিন্তু এখানে পাশাপাশি। ডেবিট এবং ক্রেডিট ঘর এখানে কিন্তু পাশাপাশি। তোমরা উপরে একটু লক্ষ্য করে দেখো, টিছকে কিন্তু ডেবিট এবং ক্রেডিটের যে টাকার ঘরটা আছে সেটা একটু দূরত্ব বজায় রাখে। আর চলমান জের ছকের ডেবিট এবং ক্রেডিট ঘরের যে টাকা আছে সেটা কিন্তু পাশাপাশি। এখানে চলমান জের ছকে আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। তোমরা দেখো, এখানে তারিখের ঘর একটা, বিবরণের ঘরও একটি, কিন্তু চলমান জের ছকের এখানে তারিখের ঘর দুটো, বিবরণের ঘরও কিন্তু দুটো। চলমান জের ছকের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এখানে উদ্বৃত্ত বা জেরকে দুটো অংশে বিভক্ত করা হয়েছে, একটা ডেবিট, একটা হলো ক্রেডিট। এবং আরেকটা সবচেয়ে এই চলমান জের বৈশিষ্ট্যের এই ছকের চলমান জের ছকের আরেকটি বৈশিষ্ট্য হলো যে এই যে উদ্ধৃত বা জের নির্ণয় করা, যখনই একটি লেনদেন হিসাবভুক্ত করা হবে, সাথে সাথে এই ছকের বৈশিষ্ট্য অনুযায়ী সাথে সাথে তার উদ্ধৃত বা জের বের করতে হবে। এটাও কিন্তু চলমান জের ছকের আরেকটি বৈশিষ্ট্য। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের এই হিসাবের যে দুটি ছক রয়েছে, হিসাব সংরক্ষণ, লেনদেন সংরক্ষণের যে দুটা ছক রয়েছে হিসাবের, সেই ছক দুটো আমি যে আলোচনা করলাম, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ। একটি হলো টি ছক, আর একটি হলো চলমান জের ছক। আমার এই বলার সাথে সাথে তোমরা একটু বইটা দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো, আমি এখন বোর্ড মুছে ফেলবো। তোমরা এরপরে আমি আলোচনা করব হিসাবের শ্রেণী বিভাগ। তোমরা একটু খেয়াল করে দেখো, একটু মনোযোগী হও। আমি মনে করি তোমরা যদি আমার এই ক্লাসটি যদি তোমরা ভালোভাবে একটু খেয়াল করো, আশা করি তোমাদের এই বিষয়টি পুরোপুরিভাবে তোমরা শিখতে পারবে এবং এটা দীর্ঘদিন তোমরা মনে রাখতে পারবে, আমি আশা করতেছি। এখন দেখো, আমরা হিসাবের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। হিসাবের শ্রেণী বিভাগ। দেখো, হিসাবের শ্রেণী বিভাগ যে একটি সময় কিন্তু এই হিসাবের শ্রেণী বিভাগে সনাতন পদ্ধতি নামে পদ্ধতি ছিল। আজকে আমাদের এই আধুনিক যুগে এসে সেই সনাতন পদ্ধতিটা বা প্রচলিত যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিটাকে ছাপিয়ে আবার এই আধুনিক যুগে এসে আধুনিক রূপদান করেছে। তাহলে একটি সময় আমাদের এই হিসাবের যে শ্রেণীবিভাগ ছিল, যে একটা প্রাচীন সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি ছিল, আর এখন আমাদের রয়েছে আধুনিক পদ্ধতি। আর তোমাদের বইতে কিন্তু এই আধুনিক পদ্ধতি নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। আর আমরা এই হিসাবের এই আধুনিক পদ্ধতিকে নিয়ে আলোচনা করব। তাহলে এই আধুনিক পদ্ধতিটা কিন্তু আধুনিক সব জিনিসই কিন্তু সহজ, আধুনিক সব জিনিসই কিন্তু সহজ। যেমন আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে, আজকে যে বর্তমান আধুনিক যুগের বিজ্ঞানের যে আবিষ্কার, যে একটা যন্ত্র রয়েছে আমাদের, সেই যন্ত্রটার নাম হলো মোবাইল। তোমরা দেখো, এটা মোবাইলটা আমরা এটাতে কথা বলতে পারি,
এটা আমরা বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। এটা দিয়ে আমাদের ক্যামেরার কাজ হয়, এখানে আমাদের রেডিওর কাজ হয়, এখানে আমাদের টিভির কাজ হয়, সবই। এবং আগে যে ক্যাসেট প্লেয়ার ছিল সেটার কাজও আমাদের মোবাইলে দিতে। তাইলে কি আধুনিক যে আবিষ্কার সেটা কিন্তু আসলে সহজ, বিজ্ঞানীরা আমাদের কাছে সহজভাবে উপস্থাপন করেছে। তেমনি তোমাদেরও কিন্তু এই হিসাবের যে শ্রেণী বিভাগটা যে আধুনিক পদ্ধতি রয়েছে সেই আধুনিক পদ্ধতি কিন্তু অত্যন্ত সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করেছে। আমি আশা করি আমি যেটা আলোচনা করবো তোমরা একটু খেয়াল দিয়ে শোনো। তাইলে আমাদের এই হিসাবের শ্রেণী বিভাগটা যদি আমরা আলোচনা আসি, তার আগে আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে যে হিসাব সমীকরণ। আমরা হিসাবের শ্রেণী বিভাগটা শিখবো, যে হিসাবের যে শ্রেণী বিভাগ রয়েছে, হিসাবের সমীকরণ রয়েছে, এই সমীকরণের মাধ্যমে আমরা হিসাবের শ্রেণী বিভাগটা দেখব। তাহলে আমার হিসাবের সমীকরণটা কিরকম তোমরা একটু দেখো। হিসাবের সমীকরণ তোমরা একটু দেখো। a ইকুয়াল টু n প্লাস c প্লাস r মাইনাস e মাইনাস d। এটা হলো আমাদের যে হিসাব সমীকরণ, সেই হিসাব সমীকরণের পূর্ণাঙ্গ রূপ। তাহলে এখানে দেখো এতে কি আছে, এতে কি হয় অ্যাসেটস, a ডাবল s e t s অ্যাসেটস, l a লাইবিলিটিস, l i a b i l i t i e s লাইবিলিটিস। এরপরে সি তে ক্যাপিটাল, সি এ ক্যাপিটাল। এরপরে দেখো ই না, এরপরে আছে আমাদের আর রেভিনিউ, রেভিনিউ। এরপরে আছে ই এক্সপেন্সেস, এক্সপেন্সেস। এরপরে আছে ডি ড্রয়িংস, ডি আর এ ড্রয়িংস। এখন দেখো এতে অ্যাসেটস, এল এ লাইবিলিটি, সি তে ক্যাপিটাল, আর এ হলো রেভিনিউ, ইতে হলো ইকুইটি এক্সপেন্সেস, এতে হলো ড্রয়িংস। এখন দেখো যে আমরা যদি হিসাবের শ্রেণী বিভাগটা আমাদের এই হিসাব সমীকরণের ভিতর থেকে আমরা বের করতে পারি। এটা আমি আরেকটু সহজ করে দিই, যেটা হলো বাংলায় একটু লিখে দিই পাশাপাশি। এটা হলো সম্পদ, এটা হলো দায়, এটা হলো মূলধন, এটা হলো আয়, এটা হলো ব্যয়, এটা হলো উত্তোলন। এই হলো আমাদের বাংলা। এরপর আসো দেখো এখন শ্রেণী বিভাগটা আমরা কিভাবে বের করতে পারি। মূলত যে আমাদের হিসাবের যে শ্রেণী বিভাগ, আধুনিক পদ্ধতিতে আমাদের যে হিসাবের শ্রেণী বিভাগ সেটা হলো 5 প্রকার। হিসাব 5 প্রকার। তোমরা দেখো, একটা হলো কি এই সম্পদ, সম্পদ হিসাব, সম্পদ হিসাব। 2 নম্বরে আসো দায় হিসাব,
2 নম্বরে হলো দায় হিসাব, 3 নম্বরে হলো মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব হিসাব। 4 নম্বরে আয় হিসাব, আয় হিসাব। 5 নম্বরে ব্যয় হিসাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আধুনিক যে হিসাবের আমাদের যে হিসাব হলো 5 প্রকার। হিসাব হলো 5 প্রকার। একটা হলো সম্পদ হিসাব, একটা হলো দায় হিসাব, একটা হলো মালিকানা সত্ত্ব হিসাব, আরেকটা হলো আয় হিসাব, আরেকটা হলো ব্যয় হিসাব। এখানে মালিকানা সত্ত্বটা কিন্তু আমাদের যেই এই 4টা মিলে কিন্তু আমাদের মালিকানা সত্ত্ব। এখানে যদি আমরা যদি এই হিসাব সমীকরণ যদি সংক্ষিপ্ত রূপটা যদি আমরা দেখতে পারি তখন আরো বুঝতে একটু সুবিধা হলো। সংক্ষিপ্ত রূপ হলো A = L + E, L + E। তাহলে A ও আমরা পেয়েছি, L ও পেয়েছি, E তে হইল ইকুইটি। আর E এখানে দেখো E কিন্তু পূর্ণাঙ্গ রূপ হইল C + R + E + D। এর যে এই যে E রয়েছে ইকুইটি, সেই ইকুইটিটা হলো ইকুইটির পূর্ণাঙ্গ রূপটা হলো C + R - E - D, অর্থাৎ ক্যাপিটাল প্লাস রেভিনিউ মানে আয় যোগ হবে, এই যোগ করার পরে আমাদের এক্সপেন্সেস বাদ দিতে হবে এবং উত্তোলন ড্রয়িংস বাদ দিতে হবে। তাইলে কিন্তু আমরা এই ইকুইটিটা পেয়ে যাব। সেই ইকুইটিটা হলো মালিকানা সত্ত্ব। আশা করি তোমরা আমার এই হিসাব সমীকরণ সহ আমাদের যে হিসাবের শ্রেণী বিভাগ রয়েছে সেই হিসাবের শ্রেণী বিভাগটা বুঝতে পেরেছো। এখন আসো যে আমাদের 5 প্রকার রয়েছে, এগুলা এই সম্পদ হিসাবগুলা কি কি, দায় হিসাবগুলা কি কি, মালিকানা সত্ত্ব হিসাবগুলা কি কি, আয় হিসাবগুলা কি কি, ব্যয় হিসাবগুলা কি কি, এগুলো আমরা একটু আলোচনা করি, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে। তোমরা একটু খেয়াল করে শোনো। দেখো এখানে সম্পদ হিসাব, সম্পদ হিসাব কি কি রয়েছে আমি এটাও মুছে ফেলি, আমার লিখতে একটু সুবিধা হবে। দেখো সম্পদ হিসাব হলো কি কি, নগদান হিসাব, ব্যাংক জমা হিসাব বা ব্যাংক হিসাব যেটাই ধরো, আসবাবপত্র যন্ত্রপাতি, বিবিধ দেনাদার। হিসাবটা লিখলাম না, তোমরা বুঝে নিবা। ভূমি ও দালান কোঠা, বিনিয়োগ, এরপরে মজুদ পণ্য,
মজুদ পণ্য। এরপরে দেখো প্রাপ্য আয়, প্রাপ্য আয়, অগ্রিম ব্যয়, এরপরে আসো সুনাম, এরপরে আসো অব্যবহৃত মণিহারি, প্রাপ্য, প্রাপ্য বিল, ইজারা, সম্পত্তি, তারপরে দেখো প্রাথমিক খরচ ইত্যাদি। আরো অনেক সম্পদ রয়েছে, তোমরা তোমাদের বইতে যদি তোমরা দেখো, বই খুলে তাহলে দেখো একটা সব এখানে দেওয়া আছে, তোমরা সেখান থেকে আরো বেশি পরিমাণ সম্পদগুলো কি কি রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবো। এরপরে দেখো দায় হিসাব কি আছে, এখানে আছে বিবিধ পাওনাদার, এরপরে রয়েছে সঞ্চিতি সমূহ, সঞ্চিতি সমূহ, এরপরে আছে প্রদেয় বিল, বকেয়া খরচ সমূহ, তারপরে আছে অগ্রিম আয় সমূহ, অগ্রিম আয় সমূহ, ঋণ গ্রহণ, এটাকে আমরা ব্যাংক ঋণ বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ ইত্যাদি। এরপরে আসো 3 নম্বরে মালিকানা, মালিকানা সত্ত্ব হিসাব, মূলধন, মূলধন উত্তোলন। এরপরে দেখো আয় হিসাব, এরপরে সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। আশা করি তোমরা এই উদাহরণগুলি তোমরা বুঝতে পেরেছো। এবং আসলে এরপরে দেখি আমরা আয় হিসাবগুলো কি কি। প্রাপ্ত বাড়ি ভাড়া, প্রাপ্ত বাড়ি ভাড়া, প্রাপ্ত
কমিশন, পণ্য বিক্রয়, তারপরে বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ, এরপরে দেখো উত্তোলনের সুদ ইত্যাদি। এরপরে আসো 5 নম্বরে আছে ব্যয় হিসাব। এরপরে আছে ব্যয় হিসাব। ব্যয় হিসাবগুলো কি কি তোমরা একটু দেখো। ব্যয় হিসাব পণ্য ক্রয়, মজুরি, তারপরে রয়েছে পণ্য ক্রয়, এরপরে আছে আমদানি শুল্ক, বেতন, এরপরে আছে প্রদত্ত বাড়ি ভাড়া, এরপরে বিদ্যুৎ বিল, প্রদত্ত কমিশন, প্রদত্ত বাট্রা, এরপরে আছে অবচয়, অবচয়, এরপরে রয়েছে মজুরি, আমদানি শুল্ক, বেতন, প্রদত্ত বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, প্রদত্ত কমিশন, প্রদত্ত বাট্রা, প্রদত্ত সুদ ইত্যাদি। আমি আর লিখলাম না, ইত্যাদি। তাহলে তোমরা আশা করি এই হিসাবের শ্রেণী বিভাগটা বুঝতে পেরেছ এবং হিসাব যে শ্রেণী বিভাগের যে উদাহরণগুলো রয়েছে, যেমন সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, এগুলার যে কোনগুলা সম্পত্তি বাচক হিসাব আর কোনগুলো দায় জাতীয় হিসাব, কোনটা মালিকানা সত্ত্ব হিসাব, কোনটা আয় জাতীয় হিসাব, কোনটা ব্যয় হিসাব, এগুলি আমি তোমাদের সুবিধার জন্য দেখার জন্য আমি একটু বোর্ডে কিছু লিখে দিয়েছি। আশা করি তোমরা যদি বই দেখো, দেখবা তোমাদের বইতেও কিন্তু একটা ছক আকারে দেওয়া আছে। আশা করি তোমরা সেই বইটাও তোমরা দেখবে। আজকে আমাদের এই পর্যন্তই আমাদের ক্লাস। আশা করি তোমরা আমার আলোচনা পরে যদি একটু বই নিয়ে বসো, তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে এবং এটাকে দীর্ঘদিন তোমরা তোমাদের ব্রেনে তোমরা ধরে রাখতে পারবে। পরিশেষে তোমরা সবাই বাসায় অবস্থান করবে এই করোনাকালীন সময়ে। আর যদি জরুরি কাজে যদি তোমরা বাইরে বেরোতে হয় তাহলে মাস্ক ব্যবহার করবে। মাস্ক অবশ্যই মুখে দিয়ে বের হবে এবং স্বাস্থ্যসম্মত খাবারগুলো তোমরা খাবে। এইভাবে তোমরা একটু সতর্কতার সাথে আমাদের এই করোনাকালীন সময় তোমরা একটু চলাফেরা করবে। তাহলে আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি আজকে আমার এই ক্লাস সমাপ্তি ঘোষণা করলাম। খুদা হাফেজ।